বলবে, মা কি বলবে। এখন ছেলেমেয়েরা অনেক বেশি ফ্রেন্ডলি, এখন বাবা মার সাথে না ছেলেমেয়েরা বন্ধুর মতো মেশে। আমরাও বলি যে বাবা তোর কি দরকার সেটা আমাকে বল, আমি দেখছি কি করব। ম্যাডাম যেটা বললেন যে এখন হয়ে গেছে ছেলেমেয়েরা বন্ধুর মতন হয়ে গেছে, যদি তাই হয়ে থাকে তাহলে বর্তমানে বৃদ্ধাশ্রমগুলো এত চলছে কিভাবে? ঠাকুরদাদা কোলে করে নিয়ে ঘুরতে বেরোতেন, এখন ঠাকুরদাদা কোলে করে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, মা বলবে তুই রৌদ্রের মধ্যে কেন গিয়েছিস দাদুর সঙ্গে। একাল সমাজ ব্যবস্থার দোষ। কোনো সমাজ ব্যবস্থার দোষ নয়, এটা হচ্ছে পরিষ্কারভাবে একালের যারা অভিভাবক রয়েছে তারা মানুষের ওপর যেরকম ভরসা করতে পারে না এবং নিজের ছেলে মেয়েদের নিয়ে একটা কেন্দ্রিক হয়ে গেছে। আগে একান্নবর্তী পরিবার ছিল, একটা হাঁড়িতে 20 জন রান্না হতো, সবাই এক পাতে বসে খেত। এখন হচ্ছে মা বাবা ছেলের সংসার। সেকালে 12 বছর মানে ঘাড়ের উপর একটা সংসার চাপিয়ে অন্যের ঘরে শাড়ি পরিয়ে, মেয়েটা শাড়ি পরতে পারতো না, বাড়ির লোক শাড়ি পরিয়ে মেয়েটাকে পার করতো। আগেকার বাবা মা 12 বছরে মেয়েকে বিয়ে দিত, ওই মেয়ে সংসার করতো। এখন 25 বছরে মেয়েকে বিয়ে দেয়, 1 মাসের মধ্যে ডিভোর্স করে বাড়ি। নমস্কার, সিএন জেনারেশন ক্যাপে আপনাদের স্বাগত। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবে আজ জেনারেশন ক্যাপে 2 জেনারেশনের মধ্যে আলোচনায় এমন একটা শব্দ, যে শব্দ আমাদের জীবনের অভিমুখ ঠিক করে, এমন একটা শব্দ আমাদের অভিব্যক্তি কি হবে, আমাদের লক্ষ্য কি হবে, আমাদের প্রত্যেকটা মুহূর্তকে নির্ণয় করার ক্ষেত্রে কাদের ভূমিকা হবে? অভিভাবক। অভিভাবকের সেকাল আর একাল নিয়ে আজ আলোচনা হবে। তার কারণ শ্রদ্ধা, যত্ন, সহানুভূতি, বন্ধুত্ব, কর্তৃত্ব পরায়ণতা, একের পর এক শব্দ উঠে আসে, অভিভাবকের সঙ্গে যুক্ত থাকে পরিবার, পরিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন। তার মধ্যে একজন সন্তান বেড়ে ওঠে সঠিক অভিভাবক পেলে। জেনারেশন ক্যাপের আজকের এই আলোচনায় প্রথমে আলাপ করাই আপনাদের সঙ্গে বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবে যারা এলাকার ইয়ুথ, ইয়াং, নবীন, প্রবীণ সবাই শামিল হয়েছেন। অভিভাবকদের সেকাল নিয়ে আজ যারা করবেন সওয়াল, আলাপ করব তাদের সঙ্গে। কে কে আছেন? স্বপন কুমার নস্কর। স্বপন বাবু পুরো পিতা, জনপ্রতিনিধি, আজকে প্রতিনিধিত্ব করছেন সেকালের হয়ে। কে আছেন? গৌতম কুমার দাস। গৌতম বাবু বারুইপুরের মাটিতে দাঁড়িয়ে বারুইপুর পুরসভার পুরপ্রধান অর্থাৎ উপ মহানাগরিক আমাদের সঙ্গে আজকের এই আলোচনা রয়েছেন। একই সঙ্গে কে আছেন? স্বর্ণদীপ দাস। আর পূর্ণিমা নস্কর। পূর্ণিমা দেবী তো পঞ্চায়েতের প্রধান হিসেবে, পঞ্চায়েতের প্রধান নাগরিক। আজকে সব কিছুর প্রধান বিষয়গুলো উঠে আসবে অভিভাবকদের সেকালে এনাদের মুখ থেকে। আর একাল অভিভাবকদের নতুন সকাল এনেছেন। কারা করবেন সওয়াল, আলাপ করবো তাদের সঙ্গে। কে আছে? অয়ন দাস। ঋতুপর্ণা দাস। নমস্কার, আমি শ্বেতার প্রামাণিক। শ্বেতা দেবীও তো জনপ্রতিনিধি, পঞ্চায়েতের সদস্যা, আজকে সদস্য হয়েছেন একালের পক্ষে। আর কে আছেন? অরিন্দম দাস। আমি প্রথমে গৌতম বাবুর কাছেই শুরু করব। অভিভাবকদের সেকাল, অভিভাবক বলতে সেকালের যে ব্যাপ্তি, বাবা, মা, জ্যাঠা, জেঠিমা, কাকা, কাকিমা, অনেক আত্মীয় থেকে শুরু করে শিক্ষক, সেই সেকাল আর একালের মধ্যে ফারাকটা কি বোঝেন? কেন বলেন আজও যে স্বর্ণযুগ ছিল সেকালের অভিভাবকত্ব? দেখুন, সেকালের অভিভাবকদের যে যুগটা ছিল সত্যিই সেটা স্বর্ণযুগ। কারণ সেকালের অভিভাবকরা অনেক বেশি সংবেদনশীল ছিলেন। তারা ঘরের শাসন করা বলুন আর বাইরের শাসন করা বলুন, সব ব্যাপারেই তারা পারদর্শী ছিলেন। বাড়িতে যদি একজন অভিভাবকের একটা যদি ছেলে কিংবা মেয়ে থাকে, তাকে তারা স্কুলে পাঠাতো। স্কুলে পাঠিয়ে কখনো বলতো না মাস্টারমশাইকে যে মাস্টারমশাই আপনি শাসন করবেন না, বরঞ্চ স্কুলে ভর্তি করার দিনকে বলে আসতো যে আপনি শাসন করবেন, কান মুলে দেবেন, দরকার হলে বেতের বাড়ি দুগা দিতেও পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকের যুগে তো আমরা অদ্ভুত অবস্থা দেখি, একটা মাস্টারমশাই কি দিদিমণি যদি কোনো ছাত্রছাত্রীর কান মুলে দেয়, যদি কানটা একটু লাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে গার্জেনরা চেঁচামেচি শুরু করে, দরকার হলে পুলিশে গিয়ে এফআইআরও করে তার বিরুদ্ধে। সেকালে যারা অভিভাবক ছিল তারা রাস্তায় বেরোলে মানুষের কাছে সম্মান পেত। পাড়ার একটা ছেলে, সে বকাটে ছেলে হোক ভালো ছেলে হোক, সে মাথাটা নত করতো কিংবা সিগারেটটা লুকিয়ে ধরতো, বলতো এই গুরুজন যাচ্ছে সামনে দিয়ে, এই সিগারেটটা খাওয়া যাবে না, একটুখানি লুকিয়ে টেনে নি। এটা ছিল সেকালের একটা প্রভাব। সেকালের মানুষের মধ্যে এই সচেষ্টতা, প্রবণতাটা প্রবলভাবে ছিল। কিন্তু একালে আজকে দেখা যাচ্ছে কি, একালে আজকে অভিভাবকরা রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে কেউ মানছেও না, মানতে চাইছেও না। ছেলে মেয়েরা বাড়িতে রয়েছে, ঘন্টার পর ঘন্টা টিভি খুলে দিয়ে রয়েছে, মোবাইলে খেলছে। অভিভাবক যদি বলছে তুমি তোমার কাজ করো বাবা, আমি আমার কাজ করছি। একালের অভিভাবকরা তারা নিজেরাই
শাসন, তাদের অনুগত হওয়া, তাদের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপারগ হয়ে যাচ্ছেন? ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে পরিবারের যে ব্যাখ্যা, যেটা বিগত দিনে ছিল, বিগত দিনে পরিবারটা অন্যরকম ছিল। আজকে যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র বাবা মা এবং সন্তান, তার বাইরে তাদের কিছু অন্য কোনো তিনজনের মধ্যেই তাদের সীমাবদ্ধ। একটা ছোট বাচ্চা সে শিখবে প্রাথমিকভাবে তার বাবা মার অ্যাক্টিভিটির ওপর থেকে। সে তার বাবা মাকে যেরকমভাবে দেখবে সেরকমভাবে সে শিখবে। সে বাবা মা যদি সারাক্ষণ বই নিয়ে অভ্যস্ত থাকে, সেই বাচ্চাটাও বই পড়া শিখবে। সেই বাবা মারা যদি সারাক্ষণ রিল, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজেকে যদি আবদ্ধ রাখে, তাহলে সে তাই শিখবে। অতএব প্রাথমিক দায়বদ্ধতা কিন্তু অবশ্যই অভিভাবকের। কিন্তু সেকাল যে বলছেন শুধুমাত্র বাবা মার বাইরেও জ্যাঠা, কাকা, কাকিমা, জেঠিমা, শিক্ষক, মাস্টারমশাই, এমনকি প্রতিবেশী কেউ থাকলেও তিনি অভিভাবক ছিলেন। অত্যন্ত নিয়ম। আগেকার দিনে যে পরিবারতন্ত্রের কাঠামো ছিল, জ্যাঠা, কাকা, পিসি, সেই জিনিসগুলো আজকালকার দিনে দেখা যায় না। আপনিও জানেন এখনকার ছোট ছোট ফ্ল্যাট বাড়ি, ছোট ছোট ঘুঘুর বাসার মতো ছোট জায়গায় মানুষ বড় হচ্ছে। অতএব সেই জ্যাঠা কাকার ভালোবাসা, কাকা কাকিমার আবেগ, সেগুলো তারা অতটা দেখতে পায় না, তারা বুঝতে পারে না। এগুলো সেই এখন একাল কি বঞ্চিত না, একাল আরো বেশি সমৃদ্ধ? কথার গল্পের মতো হয়ে গেছে। আগে বেশি কঠোর, কর্তৃত্ব পরায়ণ, আমি যা নির্দেশ দিচ্ছি তার বাইরে যাওয়া যাবে না। আর একালে খোকা কি হয়েছে, বাবু কি চাই, তুমি কি হতে চাও, এই যে বন্ধুত্বপূর্ণ ভাবনা, তাহলে তো একাল এগিয়ে গিয়েছে। বাবা মার সঙ্গে, অভিভাবকের সঙ্গে সন্তানের সম্পর্ক আরো সমৃদ্ধ হয়েছে। কিন্তু একাল যে বলছেন যে আগে যত্নশীল ছিলেন, এখন নয়। সেকালেও যত্নশীল ছিলেন, পড়াশোনার পাশাপাশি তারাও সন্তানদের সঙ্গে খেলাধুলা, যেমন একসঙ্গে বর্ষাকালে লুডো খেলছেন, বাবা মা সন্তানরা মিলেই লুডো খেলছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলেও মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই তারা মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে গেছে। সেকালের গার্জেনরাও ছিল মানে লেখাপড়ার পাশাপাশি ধর্মপরায়ণতা, মানে তারা ধার্মিক, মানে ধর্ম নিয়ে ঠাকুর দেবতা ভক্তির দিকে তাদের ছিল, যে সেকালের অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তারাও যেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করত। একদম কাছের সন্তান, বাবা আয় কাছে আয় বলে আঁচল দিয়ে তাকে ঘাম মুছিয়ে দিত। না, আমি এটার পক্ষে একদমই নই, কারণ এখন রিলেশনটা অনেকটা ফ্রেন্ডলি। মানে আগে আমি আমার হাজব্যান্ডের দিয়েও বলছি যে আমি দেখেছি হাজব্যান্ডের সাথে তার বাবা মার অনেকটা কিন্তু রিলেশনটা কেমন ছিল, সম্মান, ভক্তি, শ্রদ্ধা সবটাই অবশ্যই ছিল। কিন্তু কোথাও এখন নেই, একালে নেই। অবশ্যই আছে, তখন কিছু একটা ডিস্টেন্স ছিল, ভয় ছিল, বাবা কি বলবে, মা কি বলবে। এখন ছেলেমেয়েরা অনেক বেশি ফ্রেন্ডলি। এখন বাবা মার সাথে না ছেলেমেয়েরা বন্ধুর মতো মেশে। আমরাও বলি যে বাবা তোর কি দরকার সেটা আমাকে বল, আমি দেখছি কি করব। ম্যাডাম যেটা বললেন যে এখন হয়ে গেছে ছেলেমেয়েরা বন্ধুর মতন হয়ে গেছে, যদি তাই হয়ে থাকে তাহলে বর্তমানে বৃদ্ধাশ্রমগুলো এত চলছে কীভাবে? বৃদ্ধাশ্রমে সব গার্জেনদেরকে চলে যেতে হচ্ছে। কোনো ছেলে মেয়ে গিয়ে বাবা মাকে রেখে আসছে, কেউ রাখছে না। তার পেনশনের পয়সা, তার যেটুকু সঞ্চয় করা ছিল সেই নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। ছেলে বউ কোনোদিন খবর নিতেও যায় না। আগেকার দিনে অভিভাবকদের বৃদ্ধাশ্রমে যেতে হতো না এত। না, একদমই না। আগেকার দিনে একদম ঠিক, একদম সঠিক কথা। আগে কখনো বৃদ্ধাশ্রম ছিল না। বৃদ্ধাশ্রম শব্দটাই আমরা তখন শুনিনি। বন্ধন আজকের দিনেও আছে। আজকের আমরা যারা অভিভাবক হয়েছি, আমাদের যাদের সন্তান রয়েছে, আমরা হয়তো আমাদের সন্তানকে সেই শিক্ষা দিয়ে তাকে বিদেশে পড়তে পাঠিয়ে, বিদেশে একটা কর্মরত করতে পাঠিয়েছি। খুব স্বাভাবিক কারণে তারা বিদেশ থেকে এসে বাবা মাকে দেখতে পায় না। স্বাভাবিক কারণে বাবা মার যখন অসহায় হয়ে পড়ে হয়তো বৃদ্ধাশ্রমে যেতে হয়। কিন্তু তার মানে এই নয় যে সব বাবা মাকেই বৃদ্ধাশ্রমে পৌঁছাতে হয়। বৃদ্ধাশ্রমে সেই সব মা বাবারাই থাকে যারা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বংশ পরম্পরাতে এটা ক্রমানুক্রমিকভাবে এটাকে এরকম কোনো নয়, বৃদ্ধাশ্রম শব্দটাই ছিল না। আগে বৃদ্ধাশ্রম শব্দই ছিল না। বৃদ্ধাশ্রম বলে আগের দিনে কিছুই ছিল না। আজকের দিনে বাবা মাদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাচ্ছে। ওই বাইরে থেকে 10 বছর বাদে চিঠি লিখছে, বাবা মা মারা গেলে ওই ব্রিটেনে বসে, আমেরিকা বসে এখান থেকে শ্রাদ্ধ। অভিভাবকদের এটা সম্পূর্ণ অভিভাবকদের দোষ। অভিভাবকরা তাদের সুন্দরভাবে তাদেরকে সেই শিক্ষা দিতে পারে না। এই শিক্ষা দেওয়ার প্রসঙ্গ, এই শিক্ষা দেওয়ার প্রসঙ্গে আমি জানতে চাইবো মা, শিক্ষা দেওয়ার প্রসঙ্গে জানতে চাইবো মা, আমাকে জ্যাঠা বলেছেন, এভাবে
রাস্তায় সাইকেল না চালাতে। মা কাকিমা কালকে বলছিল কি ব্যাপার আইসক্রিম খাচ্ছিস দুপুরবেলা ঠান্ডা লেগে যাবে, মা বলে ছাড়, কাকিমা কি বললো জ্যাঠা কি বললো শুনতে হবে না। একাল কি এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে? মা বাবারা সবসময় ঠিক সিদ্ধান্তই দেন এবং সবাইকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবসময় সব বাবা মায়েরই সন্তানকে দেন, কিন্তু সবসময় যেন বাবা মারা সবসময় চায় এখনকার দিনে যে বাচ্চারা আরও আপডেট হোক, পড়াশোনা করুক, বা এখনকার যে গাইডনেসটা বাবা মারা যে মা বিশেষ করে বাবারা হয়তো কাজ মানে কাজের ক্ষেত্রে থাকেন বলে তারা মা সন্তানদের অতটা দেখতে পারেন না, আরে দেখবেটাকে, কিন্তু অবশ্যই মারা দেন সমস্ত তাদের সব দিকটা গাইডনেসটা দেন, পড়াশোনাটা বিশেষ করে দেন। ঠাকুরদাদা কোলে করে নিয়ে ঘুরতে বেরোতেন, এখন ঠাকুরদাদা কোলে করে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, মা বলবে তুই রৌদ্রের মধ্যে কেন গিয়েছিস দাদুর সঙ্গে। একাল সমাজ ব্যবস্থার দোষ। কোনো সমাজ ব্যবস্থার দোষ নয়, এটা হচ্ছে পরিষ্কারভাবে একালের যারা অভিভাবক রয়েছে তারা মানুষের ওপর যেরকম ভরসা করতে পারে না এবং নিজের ছেলে মেয়েদের নিয়ে একটা কেন্দ্রিক হয়ে গেছে। আগে একান্নবর্তী পরিবার ছিল, একটা হাঁড়িতে 20 জন রান্না হতো, সবাই এক পাতে বসে খেত। এখন হচ্ছে মা বাবা ছেলের সংসার। সেকাল একাল নানা আলোচনায় দুপক্ষের কাছে যেমন গিয়েছি, আমি এবার সরাসরি কিছু প্রশ্ন করব, তার কারণ উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রীব। চন্দ্রগুপ্ত মৌর্যের অভিভাবক কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের অভিভাবক, প্রথম হাত উঠেছে আপনার, সরাসরি চলে যাব। চাণক্য। যোদ্ধা গৌতালি সঠিক উত্তর। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের অভিভাবক। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ টি শার্ট। শ্রীকৃষ্ণের অভিভাবক তার দাদা কে ছিলেন বলুন তো, কে ছিলেন? বলরাম। আপনার নাম কি? কৃষ্ণপদ চক্রবর্তী। আপনার নামও কৃষ্ণ, সঠিক উত্তর। যোদ্ধা গৌতালি। বলরাম শ্রীকৃষ্ণের অভিভাবক। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। নাট্য জগতের নটি বিনোদিনীর অভিভাবক কে ছিলেন? কে ছিলেন? গিরিশ ঘোষ। সঠিক উত্তর। যোদ্ধা গৌতালি। গিরিশ ঘোষ। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার, তার অভিভাবক কে ছিলেন? কাকে অভিভাবক মনে করতেন সচিন, কাকে মনে করতেন? এগিয়ে আসুন। রমাকান্ত আজরেকার। সঠিক উত্তর। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। ধন্যী মেয়ে সিনেমায় বগলা, বগলার অভিভাবক তার দাদা ছিলেন, দাদার ভূমিকায় কে অভিনয় করেছেন কে বলতে পারবেন? উত্তম কুমার। সঠিক উত্তর। যোদ্ধা গৌতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। অভিভাবকত্বের অভিমুখ কতটা বদলেছে সেকালে কাল, তাই নিয়ে আলোচনায় দুই কাল বলছে। ফিরছে এই আলোচনায় একটা বিরতির পর বারুইপুর পদ্মপুকুরী ক্লাবে। সঙ্গে থাকুন আপনারা। সেকালে বাবা মাদের চিন্তা ভাবনাগুলো ছোট ছিল, কারণ তারা জানতো যে মেয়ে সন্তানকে যদি অন্য বাড়িতে বিয়ে দেওয়া যায়, তাদের বাবা মাদের চিন্তা কি ছিল, মেয়েকে পড়াশোনা করাবো তারপরে বিয়ে দেবো, সে সংসার চালাবে। কিন্তু এখানে বাবা মারা জানে ছেলেরা যেরকম মেয়েরাও সমান তালে চলতে পারে। তারপরে এখানে বাবা মারা সেকালে বাবা মাদের থেকে ছেলে মেয়েদের শুধু খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আগেকার বাবা মারা কিন্তু ছেলে মেয়েদের সামনে সব কিছু শেয়ার করতো না, এখনকার বাবা মারা সব শেয়ার করে। কেন শেয়ার করে? ছেলেমেয়েরা জানো যে এখন কি দিনকাল পড়েছে, কি চলছে। একেবারে এই পয়েন্ট ধরে ফিরে এলাম বিরতির পর। জেনারেশন গ্যাপ নিয়ে বারুইপুরের পদ্মপুকুরী ক্লাবে দুই কাল জেনারেশনের অভিভাবকদের সেকালে কালের মধ্যে একেবারে এখানকার বাসিন্দাদের মুখ থেকে যে কথা উঠে আসছে সেই সূত্র ধরেই আমি আলোচনায় যাব। তার কারণ শেয়ার করা, ভাগ করে নেওয়া, বাবা মার সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানসিকতায় জন্মানোর পর সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, ঠিক করতো কি সেকাল? একাল সন্তান কোন পথে যাবে তা ছেড়ে দেওয়া হয় সন্তানের হাতে। এই সব বিষয় নিয়ে আলোচনায় সরাসরি আমি প্রথমেই আপনাদের কাছেই জানতে চাইবো, সেকাল কোথাও কি সন্তানদের ওপর অভিভাবক হিসেবে অভিভাবকত্ব দেখাতে চাপিয়ে দিত সবকিছু, যা একাল করে না? যা বলছে সম্পূর্ণ ভুল বলছে। সেকাল একালের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। সেকালের বাবা মার তো একটা বিভাজন করে রাখতো মানুষের সাথে, যাতে ছেলেমেয়েরা সঠিক জায়গায় সঠিক পথে করতে পারে। ব্যাপারটা হচ্ছে আগেকার দিনের যে অভিভাবক আর আজকার যে অভিভাবক, তাদের দুজনের মধ্যে বিস্তর ফারাক আছে। তখনকার দিনের অভিভাবকদের যে মূল্যবোধ, যে চিন্তাভাবনা, তাদেরকে পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়া যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আজকের প্রজন্মের অভিভাবকদের মধ্যে দেখা যায় না। আজকের প্রজন্মের অভিভাবকরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত যে তাদের ছেলেদের মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ রাস্তা কি করে দেখাবে সেটা নিয়ে তাদের চিন্তিত নেই। সেটা তাদের মানে ঠিক যেভাবে একাল এবার সেম সাইড গোল করলো, সাইড গোল হয়ে গেল, নিজেদের মধ্যে
যেটা নিজেরা ব্যর্থতাটা নিজেরাই স্বীকার করে নিল। ও তো বলতেই পারলো না। ওরা ওরা একটু শুনতে হবে, ওরা বলতে গিয়ে এ কালটা যে খারাপ ছিল সে কালটা ভালো ছিল সেটা স্বীকার করে নিল। আমি একটুখানি এই আলোচনার জায়গা থেকে যারা এলাকার মানুষ রয়েছেন তারা কি বলছেন, সেকাল আর একালের মধ্যে অভিভাবকত্বের ফারাক কি দেখেন? সেকালে মানুষের মধ্যে একটা যান্ত্রিকতা ছিল না, মানবিকতা ছিল। সেই মানবিকতার প্রশ্নে আজ যে যান্ত্রিকতা এসে মেকানিজম হয়ে যাচ্ছে ব্রেনটা, মস্তিষ্ক। আমরা যখন আগেকার ছিলাম তখন কি হচ্ছে, আমরা বাবা মাকে এত করে বলতে পারতাম না যে আমাদের সঙ্গে ইপটিজিং হচ্ছে বা কিছু হচ্ছে। এখন কি হচ্ছে, আমরা এতটাই বাবা মার সঙ্গে খুলে মিলে গেছি যে বাবা মাকে সব জিনিসটা বলতে পারছি। আমরা অনেক কিছু মানে বাবা মাকে শেয়ার করতে পারছি, যাতে আমার বাবা মা আমাকে প্রোটেকশন দিতে পারছে। এটাই আমার আরে কি ফারাক দেখেন সেকালের অভিভাবকদের সঙ্গে একালের অভিভাবকদের? দেখিয়া সেকালের অভিভাবকরা একদম বাল্য বিবাহ দিত। একালের অভিভাবকরা এই জেনারেশনে এসে পড়াশোনা শিখিয়েছে। নিজের মেয়ে মানে সে চাকরি করবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, তারপর সে বিয়ে করবে। কিন্তু সেকালে 12 বছর মানে ঘাড়ের ওপর একটা সংসার চাপিয়ে অন্যের ঘরে শাড়ি পরিয়ে, মেয়েটা শাড়ি পরতে পারতো না, বাড়ির লোক শাড়ি পরিয়ে মেয়েটাকে পার করে। पहले के माँ पापा बहुत अच्छे थे। पहले बच्चों को संस्कार देते थे, उसके बाद जाकर डॉक्टर इंजीनियर बनाने का सोचते थे। अभी के बाप माँ डॉक्टर इंजीनियर बच्चों को बनाने के पीछे लगे हैं, लेकिन ये तो भूल ही गए हैं कि बच्चा को पहले संस्कार देना है। अगर बच्चे में संस्कार रहेगा तो पर्वत पे भी अपना ज़िंदगी काट लेगा। अगर संस्कार रहेगा तो पर्वत पे भी अपना ज़िंदगी काटेगा, जो आज के दुनिया में माँ बाप भूल गए हैं। চাষির ছেলে আর চাষি হবে না, চাষির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। जी नहीं, ऐसा बात नहीं है। अगर संस्कार रहेगा, सीता का जो बात है, सीता का जो बात है, 12টা সন্তান সঠিক শিক্ষা পাবে না, একটা বাড়িতে একটাই ছেলে মেয়ে হবে। नहीं नहीं, शिक्षा देने के जो वो बोले वो सही बोले। इतना शिक्षा दे रहा है, जो इतना शिक्षा प्राप्त कर रहा है कि लास्ट में माँ बाप को जाके अनाथ আমাকে দেখ, চাষির ছেলে চাষি হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই চায়। একালেও চাইতো, ওকালেও চায়। শিক্ষা দেয় বাবা মা দেখবে, বাবা মা যদি সেই শিক্ষা দেয় নিশ্চয়ই যে তারা দেখবে। কিন্তু বাবা মা নিজেরাই এখন নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। বাবা মা যদি তার বাবা মাকে अभी वृद्धाश्रम की संख्या তখন অনেক ভালো ছিল, এখনকার জেনারেশন একদম ভালো না। বাবাকে দেখে না, যার জন্য এখনকার বাবা মারা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যাচ্ছে। कोई उन्नति नहीं, अभी का सब खराब हो रहा है। बाप अभी जो बेटा के साथ बैठ के सिगरेट पी रहा है, दारू पे, बहुत खराब है। पहले बहुत अच्छा था, बाप को देख के बेटा डर। আমি একটু বলবো, অনেকেই মানে প্রথম থেকেই মানে সেকালের মানুষগুলোই বলছেন যে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে বাবা মায়েদের। বৃদ্ধাশ্রমটাও কিন্তু অনেকে এনজয় করেও যাচ্ছে, সেটা কিন্তু কেউ জানে না। সেটা দুঃখের হবে কখনোই নয়, আনন্দের সঙ্গেও বৃদ্ধাশ্রমে থাকে বা হ্যাঁ অবশ্যই, সব বয়সের একটা এনজয়মেন্ট আছে, কিছু কিছু বয়সে আছে না না। সেকাল আর একালের মধ্যে বৃদ্ধাশ্রম সেকালে ছিল না, একালে আছে। বৃদ্ধাশ্রম অনেক ছেলে মেয়েদের কাছ থেকে অনেক দুঃখ কষ্ট পেয়েই তারা বৃদ্ধাশ্রমে যায়। বৃদ্ধাশ্রমে কেউ আনন্দ করতে যায় না, তারা সেখানে থাকে অনেক কষ্ট পেয়েই যায়। আমার ছেলে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমি চাপিয়ে দিইনি, ওটা ওর চয়েস। তো ও ডাক্তার হবে, সেটা দেশে থাকতে পারে, বিদেশে থাকতে পারে। দেওয়ার কথা বলা হচ্ছে, একাল চাপায় না, সেকাল চাপিয়ে দিত। না, এটা বাজে কথা, কোনোদিন চাপায় না। যখনও ডাক্তার হয়েছে, তখনও আমরা ইঞ্জিনিয়ার হয়েছে, এখনও ডাক্তার হচ্ছে, এখনও ইঞ্জিনিয়ার। ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। বাচ্চা জন্মাবার আগে, বাচ্চা যখন মায়ের গর্ভে, তখন সিদ্ধান্ত নেওয়া হতো সে ডাক্তার হবে না। চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আগেও ডাক্তার হয়েছে, আগেও ইঞ্জিনিয়ার হয়েছে। মেয়েদের তো কোনো কিছুই নেই। তারা এখন করতে পারে। একটা বাড়িতে 12টা সন্তান, সেটাই একান্নবর্তী পরিবার, সেটাই একান্নবর্তী পরিবার। একটা বাড়িতে হয়তো দেখা যাবে এই যারা বলছে এরা নিজেদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এখান থেকে দাঁড়িয়ে এই আলোচনায় সেকাল একালের মধ্যে যে ফারাক, যে পরিবর্তন, যে ভাবনার, যে অভিসার, অভিলক্ষ। আর বলবো, আগে একান্নবর্তী পরিবারে বিজয়ের নাড়ু ছিল, বিজয়ের পায়ে হাত দিয়ে প্রণাম ছিল। এখন হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে নাড়ুর বদল। আগে ছেলেমেয়েরা কি তৈরি হবে বাবারা ঠিক করতো, মায়েরা না। এখন আমরা মারা জানি যে আমার ছেলেও কি হবে, আমার মেয়েও কি হতে পারে। মারা সম্মান পেয়েছি আমরা, এখন মারা সম্মান পেয়েছি। বলছি আগেকার বাবা মা 12 বছরে মেয়েকে বিয়ে দিত, ওই মেয়ে সংসার করতো। এখন 25 বছরে মেয়েকে বিয়ে দেয়, 1 মাসের মধ্যে ডিভোর্স করে বাড়ি। এখনকার বাবা মারা বাচ্চাদের একাকিত্বটা শেখাচ্ছে যে আমার
স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতার সময় তারা হচ্ছে, কেন তারা সেই প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা নিয়ে তারা চলবে? নিজেদের জীবন এরা বড় বড় কথা বলছে, এরা সেকালের কিছুই দেখেনি। শুনুন, আমি একটা কথা বলি, এরা একাল নিয়ে কথা বলছে, সত্যিই তো তাই। এক মিনিট, এরা একাল নিয়ে কথা বলছে, এরা সত্যি সেকালের কিছু দেখেনি। সেকালের একান্নবর্তী পরিবার সম্পর্কে জানে না, সেকালের পাড়া সম্বন্ধে জানে না, সেকালের বাবা মায়ের যে শাসন ছিল সেটা সম্বন্ধে জানে না, সেকালের বিদ্যালয় সম্বন্ধে কিছুই জানে না। সেকালটা সত্যিই ভালো ছিল, তখন তাদের শিক্ষা দীক্ষা বলুন, বাবাদের শ্রদ্ধা বলুন, বড়দের শ্রদ্ধা বলুন, সব কিছু সত্যিই ভালো ছিল। সেখান থেকে আমাদের শেখা উচিত, মানে এখানে লোকেদের শেখা উচিত। একেবারে এইখানেই শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল আর সেকাল একাল। আমি এবার সব কালেই প্রশ্ন রাখবো, কালের নিয়মে সময় বদলায়, বিবর্তন আসে, আর আমি কিছু প্রশ্ন করবো, উত্তর নেবো সরাসরি। আচ্ছা, একান্নবর্তী পরিবার নিয়ে বারবার যখন আলোচনা হচ্ছে, আমি একটা জিনিস জানতে চাইবো, একান্নবর্তী পরিবার নিয়ে এমন এক সিনেমা, যে সিনেমায় নানা রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝাট খুঁটি নাটি সব কিছু এসে মিলিয়ে দিয়েছিলেন এমন একজন, যিনি ছিলেন আদতে রাধুনী, কিন্তু পরিবারের মধ্যে এসেছিল বন্ধন। সিনেমার নাম কি, কে বলতে পারবেন? হাত তুলুন। রবি ঘোষ। সিনেমার নাম হলেও সত্যি। যোদ্ধা গৌতালে। সঠিক উত্তর, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ। ফাইট, কোনি রবিবাবুকের ভূমিকায় কে ছিলেন? সৌমিত্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, যোদ্ধা গৌতালে, সৌমিত্র চট্টোপাধ্যায়। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। হনুমানের অস্ত্র দেবতা কে ছিলেন? কে পারবেন? হনুমানের অস্ত্র দেবতা সূর্যদেব। সঠিক উত্তর, যোদ্ধা গৌতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। কর্ণের নাম আমরা সবাই শুনেছি। কর্ণ অস্ত্র পাঠ শিখেছিলেন কার কাছে? কর্ণ কার কাছে? পরশুরাম। একদম সঠিক উত্তর, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের অভিভাবক কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। সঠিক উত্তর, যোদ্ধা গৌতালি। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। এটা চিরন্তন সত্য যে প্রত্যেকের জীবনের অভিমুখ ঠিক করেন অভিভাবক। তাই সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিবর্তন আসে পরিবর্তন, কিন্তু অভিভাবকের সে কালে কাল সব কালই তাল মিলিয়ে সমানভাবে যত্নশীল, সহনশীল, কঠোর এবং একই সঙ্গে কর্তব্যপরায়ণতা থাকবেই। তাই অভিভাবকদের একালের পক্ষে যারা আজ করলেন সওয়াল, নতুনত্ব, নতুন সকাল কিভাবে এসছে অভিভাবকত্বে যারা বলেছেন, তাদের জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। ভক্তি, শ্রদ্ধা থেকে শুরু করে অভিভাবকদের প্রতি যে মানসিকতা বরাবর সেকাল পেয়েছে পূর্ণতা, বলছেন যারা করলেন সওয়াল, জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের হাতে এই বিশেষ উপহার। আজ জেনারেশন গ্যাপে বারুইপুর পদ্মপুকুরীয় ক্লাবের ক্লাব প্রাঙ্গণে সোনারতরীতেই আলোচনা, এবং এই আলোচনার জন্য ক্লাব কর্তৃপক্ষকে জেনারেশন গ্যাপের তরফ থেকেই বিশেষ স্মারক। সব মিলিয়ে একের পর এক নানা খবরের মাঝে আজ অভিভাবকদের সেকালেকাল নিয়ে এই আলোচনা কেমন লাগলো? আমি প্রথমেই আমাদের ক্লাবের তরফ থেকে, এলাকার তরফ থেকে সিএনটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাবো। এরকম একটা সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান তারা আজকের আয়োজন করেছেন। এতে একদিকে যেরকম আমাদের এলাকাবাসীও অনেক জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হলো, সেরকমভাবে আজকের সন্ধ্যাটা সবাই অত্যন্ত আনন্দের মধ্যে কাটালো। এভাবেই এক একটা বিষয় নিয়ে দুই জেনারেশনের তর্কে বিশ্লেষণে আলোচনায় বাংলার বিভিন্ন প্রান্তে উঠে আসবে দুই জেনারেশনের মতামত জেনারেশন গ্যাপে। তাই বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ।